মুম্বাইয়ের ধারাভিতে এক দরিদ্র মেয়ে সেই কাজ করে দেখালো যা কেউ করতে পারেনি। একটি রহস্যময় তিজরি বা ধাতব সিন্দুক খোলা, যার ভিতরে কোটি কোটি টাকা লুকানো ছিল। কিন্তু যখন মীরা সেই সিন্দুককে স্পর্শ করল, তখন সে এমন কিছু বলল যা সবার নিঃশ্বাস স্তব্ধ করে দিল। আমি এই তালার আওয়াজ আমার স্বপ্নে শুনি। কিভাবে একজন পুরনো কোন জিনিস সম্পর্কে জানতে পারে? আর কেনই বা একজন ধনী ব্যবসায়ী এই মেয়েটিকে সিন্দুকের কাছে যেতে আটকাতে এত ঘাবড়ে যাচ্ছিল? যখন সিন্দুকটি খোলা হলো, তখন ভিতরে টাকা ছিল না, বরং এমন একটি সত্য ছিল যা একটি পুরো পরিবারকে নাড়িয়ে দেবে। একজন মৃতপ্রায় মায়ের শেষ বার্তা, একটি ভাইয়ের অন্ধকারময় রহস্য এবং এক শিশু যে তার আসল পরিচয় সম্পর্কে অবগত ছিল না। প্রতিটি কাগজ, প্রতিটি চিঠি, প্রতিটি রহস্য এমনভাবে একে অপরের সাথে যুক্ত ছিল যা কেউ কল্পনাও করেনি। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন ছিল মীরার হাতের তালুতে তৈরি সেই চিহ্ন, হুবহু সেই চিহ্ন যা সিন্দুকের ওপরেও ছিল। তা কিভাবে সম্ভব ছিল? আর যখন শেষ খামটি খোলা হলো, তখন যে সত্যটি সামনে এলো, মুম্বাইয়ের আর্দ্র দুপুরে ধারাবীর এক পুরনো অনাথালয়ের ভেতরে, যেখানে দেওয়ালে স্যাঁতস্যাঁতে দাগ আর আশার টুকরোগুলি একসাথে লিফটে ছিল, সেখানে এক অসাধারণ দৃশ্য দেখা যাচ্ছিল। ঘরে প্রায় ১৫ জন লোক দাঁড়িয়েছিল, ব্যবসায়ী, আইনজীবী, স্থানীয় কর্মী এবং ২ জন সরকারি কর্মকর্তা। সবার চোখ সেই বিশাল লোহার সিন্দুকটির উপর নিবদ্ধ ছিল, যা ১৫ বছর ধরে বন্ধ ছিল এবং যার ভিতরে কথিত আছে কোটি কোটি টাকা লুকানো ছিল। সেই অর্থই যাই ভেঙে পড়া অনাথালয়টিকে বাঁচাতে পারত। ঠিক তখনই গভীর নীরবতা আর গুরুতর আলোচনার মাঝে একটি ক্ষীণ আওয়াজ ভেসে এলো। দরজার কাছে দাঁড়ানো ময়লা সালোয়ার কামিজে থাকা ১০ বছরের একটি মেয়ে বলল, আমি জানি এই তালা কেমন আওয়াজ করে। আমি কি চেষ্টা করতে পারি? ঘরে এমন নিস্তব্ধতা নেমে এলো যেন কেউ সময়কেই থামিয়ে দিয়েছে। সবার চোখ সেই ছোট্ট মেয়েটির মীরার উপর স্থির হয়ে গেল। এক মুহূর্তের জন্য তার নির্ভীক কণ্ঠস্বর আর নিষ্পাপ মুখচ্ছবি সবাইকে হতভাগ করে দিল। এটা ছিল অসম্ভব, অযৌক্তিক। তবুও তার চোখে যে বিশ্বাস উপচে পড়ছিল তা শিশুর ছিল না, বরং এমন একজন ব্যক্তির ছিল যে কিছু জানে। ঘরে ফিসফিসানি শুরু হল। এই মেয়েটি কে? একজন মোটা ব্যবসায়ী বিরক্ত হয়ে জিজ্ঞেস করল, একে এখানে আসতে দিল কে? অন্যজন ভ্রুঙ্কুটি করে বলল। কিন্তু সবচেয়ে অদ্ভুত প্রতিক্রিয়া ছিল রাজীব মালহোত্রার, যিনি শহরের নামকরা ব্যবসায়ী, যিনি অনাথালয়ের জমি কিনতে এসেছিলেন। তার মুখ একেবারে ফ্যাকাশে হয়ে গেল, কপালে ঘামের ফোঁটা ফুটে উঠল এবং তার শ্বাস দ্রুত হয়ে গেল যখন মীরা তার দিকে তাকাল। তখন রাজীব তৎক্ষণাৎ চোখ সরিয়ে নিলেন, যেন মেয়েটির চোখে এমন কিছু ছিল যা তাকে ভয় দেখাচ্ছিল। অনাথালয়ের কর্মী সুনিতা দেবী এগিয়ে এলেন। তার গলা কাঁপছিল। মীরা বেটি, তুমি এটা কিভাবে জানো? মীরা তার ছোট আঙুলগুলি সিন্দুকে ঠান্ডা পৃষ্ঠে রাখল এবং একটি গভীর নিঃশ্বাস নিল। আমি এই আওয়াজ আমার স্বপ্নে শুনি, প্রতি রাতে ১৫ বছর ধরে। তার কথায় এক অদ্ভুত শীতলতা ছড়িয়ে পড়ল। কিভাবে একজন বছরের শিশু ১৫ বছরের পুরনো কোনো জিনিস নিয়ে স্বপ্ন দেখতে পারে? একজন বয়স্ক উকিল তার চশমা ঠিক করতে করতে বললেন, এটা একটা তামাশা, এই মেয়েটিকে এখান থেকে নিয়ে যাও। কিন্তু মীরা নিজের জায়গা থেকে সরতে রাজি হল না। তার চোখে জল ছিল না, ভয় ছিল না, বরং এক অদ্ভুত বেদনা, যেন কোনো পুরনো স্মৃতি তাকে ভিতর থেকে ভেঙে ভিছিল। রাজীব হঠাৎ এগিয়ে এলেন এবং কর্কশ কণ্ঠে বললেন, এটা বাজে কথা, এই মেয়েটিকে এক্ষুনি বাইরে বের করো। তার কণ্ঠে একটি অস্বাভাবিক ঘাবড়ানোর ভাব ছিল, যা যে কেউ বুঝতে পারত। ডাক্তার আশা শর্মা, যিনি অনাথালয়ের স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতেন, মীরার কাছে এলেন এবং আস্তে করে তার কাঁধে হাত রাখলেন। বেটা, তুমি কি সত্যি এই সিন্দুক সম্পর্কে জানো? মীরা মাথা নাড়াল। তার কণ্ঠস্বর আরও ক্ষীণ হয়ে এসেছিল। হ্যাঁ হ্যাঁ, আর আমি এটাও জানি যে এর ভিতরে কি আছে। সবার নিঃশ্বাস থেমে গেল। রাজীবের মুখ এখন ছায়ের মতো সাদা হয়ে গিয়েছিল। মীরা তার ছোট আঙ্গুল দিয়ে সিন্দুকের একটি বিশেষ অংশ স্পর্শ করল, যেখানে একটি ছোট চিহ্ন ছিল, একটি গোল যাকে ৩টে রেখা কাটছিল। এই চিহ্নটি আমি আগেও দেখেছি,
আমার স্বপ্নে নয়। সে একটি গভীর নিঃশ্বাস নিল। তার গলা কাঁপছিল। বরং আমার হাতের তালুতে সে তার ডান হাতটি সবাইকে দেখালো। সেখানে জন্মদাগের মতো ঠিক সেই প্রতীকটি তৈরি করা ছিল। ঘরের নিস্তব্ধতা এত গভীর হয়ে গেল যে যাচ্ছিল। সুনিতা দেবীর চোখে জল এসে গেল। রাজীব পিছিয়ে গেলেন। তার হাত কাঁপছিল। ডাক্তার আশামীরার হাতের তালুটি মনোযোগ সহকারে দেখলেন। সেই চিহ্নটি সত্যিই ছিল এবং সেটি সিন্দুকের চিহ্নের সাথে হুবহু মিল ছিল। এটা কিভাবে সম্ভব? একজন তরুণ সাংবাদিক তার ক্যামেরা বের করল। মীরার চোখে এখন জল ছিল, কিন্তু তার কণ্ঠে ছিল দৃঢ়তা। আমি জানি না এটা কিভাবে সম্ভব, কিন্তু আমি জানি যে এই সিন্দুকের ভেতরে এমন কিছু আছে যা শুধুমাত্র আমার সম্পর্কে, এমন কিছু যা কেউ আমার কাছ থেকে লুকিয়ে রেখেছে। রাজীব হঠাৎ দরজার দিকে পা বাড়ালেন, কিন্তু অবসরপ্রাপ্ত ফায়ারম্যান রমেশ কাকা তার পথ আটকালেন। দাঁড়ান মালহোত্রা সাহেব, আমার মনে আছে 15 বছর আগেও আপনি এখানে এসেছিলেন, ঠিক সেদিনই, যখন এই সিন্দুকটি বন্ধ করা হয়েছিল। রাজীবের মুখ এখন সম্পূর্ণভাবে প্রাণহীন হয়ে গিয়েছিল। মীরা সিন্দুকের দিকে ঘুরে অত্যন্ত গুরুত্ব সহকারে বলল, যদি আমি এটি খুলতে পারি তবে আপনারা সবাই সত্য জানতে পারবেন। সে একটি মুহূর্ত থেমে রাজীবের দিকে তাকালো এবং বলল, এবং হয়তো আমিও জানতে পারব আমি কে। মীরার জন্ম আর শৈশব কেটেছিল ধারাভির সবচেয়ে সরু গলিগুলিতে, যেখানে সূর্যের আলো পৌঁছনো কঠিন ছিল। তার মাসি কমলা দেবী, যিনি নিজেও কঠিনভাবে জীবনধারণ করতেন, তিনি মীরাকে তখন থেকে বড় করেছেন যখন মীরা মাত্র কয়েক মাসের। মীরা যখন জিজ্ঞেস করত তার বাবা মা কোথায় কেমন আছেন বা কেন তারা তাকে ছেড়ে চলে গেলেন, কমলা দেবীর কাছে কখনো কোনো উত্তর ছিল না। এটা কেবল ঈশ্বরের ইচ্ছা ছিল বেটি। কমলা দেবী সবসময় তার ভেজা চোখ আঁচল দিয়ে মুছতে মুছতে বলতেন। কিন্তু মীরার স্বপ্নগুলি, সেই অদ্ভুত ভয়ঙ্কর এবং রহস্যময় স্বপ্নগুলি তার মনে আসার পর থেকে সে মনে করতে পারত। প্রতি রাতে সে একটি অন্ধকার ঘরে দাঁড়িয়ে থাকত, যেখানে একটি বিশাল লোহার দরজা তার সামনে থাকত। সেই দরজা থেকে আওয়াজ আসত, ধাতুর ঘর্ষণ, গিয়ারের আওয়াজ আর একটি বিশেষ ধরনের ক্লিক যা তার কানে বাজতে থাকত। মাঝে মাঝে এসে স্বপ্নে একটি মহিলার কণ্ঠস্বর শুনত, ধীর, ভাঙা, ক্ষমা চাওয়া। যখনই সে সকালে উঠত তার গালে শুকিয়ে যাওয়া চোখের জল থাকত, কিন্তু তার মনে পড়ত না সে কেন কেঁদেছিল। অনাথালয়ের সেই ঘটনার পর ডাক্তার আশা শর্মা মীরাকে নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়েছিলেন। পরের দিন সকালে যখন আশা অনাথালয়ে পৌঁছলেন, তখন তিনি মীরাকে একান্তে ডাকলেন। তারা দুজনে অনাথালয়ের পেছনের উঠোনে বসলেন, যেখানে কিছু বাচ্চা খেলা করছিল। আশা আস্তে করে মীরার হাত ধরলেন এবং বললেন, বেটা, তোমার ভয় লাগে মা, এত বড় বড় লোকের সামনে এমন কথা বলতে? মীরা মাথা নাড়াল। না, কারণ আমি যা বলেছি তা সত্য ছিল। আমি সেই আওয়াজটা চিনি ডক্টর আন্টি, যেন কোনো পুরনো স্মৃতি যা মুছে ফেলা যায় না। তার কণ্ঠে একটি অদ্ভুত পরিপক্কতা ছিল, যা তার বয়সের সাথে মোটেই মানানসই ছিল না। আশা লক্ষ্য করলেন যে মীরা বারবার তার ডান হাতটি দেখছে, যেখানে সেই চিহ্নটি ছিল। এই চিহ্নটি তোমার কবে থেকে? আশা জিজ্ঞেস করলেন। সব সময় থেকেই, মীরা উত্তর দিল। মাসি বলেন যে আমি যখন তাদের কাছে এসেছিলাম তখনও এটি ছিল, কিন্তু গতকাল পর্যন্ত আমি জানতাম না যে এটা এত বিশেষ। সে একটি গভীর নিঃশ্বাস নিল। ডাক্তার আন্টি, আপনার কি মনে হয় সিন্দুকের ভিতরে সত্যি আমার সম্পর্কে কিছু আছে? আশা কিছু বলার আগেই তিনি দেখলেন যে দূরে দাঁড়ানো রাজীব মালহোত্রা তাদের দিকে তাকিয়ে আছেন। তার মুখে একটি অদ্ভুত অভিব্যক্তি ছিল, যেন ভয় আর রাগের মিশ্রণ। রাজীবের পাশে তার উকিল দাঁড়িয়েছিলেন এবং দুজনেই ফিসফিস করে কিছু বলছিলেন। আশার হৃৎস্পন্দন দ্রুত হতে লাগল। তিনি মীরাকে নিয়ে ভিতরে চলে গেলেন, কিন্তু তার মন ছিল অশান্ত। রাজীবের প্রতিক্রিয়া স্বাভাবিক ছিল না। একজন সফল ব্যবসায়ী কেন একটি ছোট মেয়ের কথায় এত ঘাবড়ে যাচ্ছিল? অনাথালয়ের মূল কার্যালয়ে সুনিতা দেবী এবং কিছু অন্য কর্মচারী পুরনো রেজিস্টার বের করছিলেন। আমাদের 15 বছর আগের সব রেকর্ডস চাই, একজন সমাজকর্মী বললেন। যখন তারা পুরনো কাগজপত্র ঘাঁটতে শুরু করলেন, মীরা একদিন অদ্ভুত অস্থিরতা অনুভব করল। সে জানালার কাছে দাঁড়িয়ে বাইরে দেখতে লাগল।
তখনই সে রাজীবকে দেখল। তিনি তার উকিলের সাথে খুব দ্রুত কথা বলছিলেন এবং বারবার অনাথালয়ের বিল্ডিংয়ের দিকে ইঙ্গিত করছিলেন। ডক্টর আন্টি, মীরা আস্তে করে বলল, ওই লোকটা মালহোত্রা সাহেব। আমার মনে হয় তিনি কিছু লুকাচ্ছেন। আশা মীরার দিকে তাকালেন এবং তার চোখে আবার সেই পরিপক্কতা দেখতে পেলেন। এই মেয়েটি সাধারণ ছিল না, তার মধ্যে এমন কিছু ছিল যা তাকে অন্যদের থেকে আলাদা করত। ঠিক তখনই রমেশ কাকা সেই অবসরপ্রাপ্ত ফায়ারম্যান ঘরে ঢুকলেন। তার হাতে একটি পুরনো রেজিস্টার ছিল। এটা পেলাম, তিনি বললেন, 15 বছর আগের ভর্তি বাতিলের রেকর্ডস। আর দেখুন, এখানে কিছু পাতা ছেঁড়া। সবাই রেজিস্টারটি ঘিরে ধরলেন। সত্যি কিছু পাতা খুব সাবধানে বের করে নেওয়া হয়েছিল, এত পরিচ্ছন্নভাবে যে কেউ মনোযোগ না দিলে জানতেও পারত না এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। আশা বললেন, তার কণ্ঠে রাগ এবং বিস্ময় উভয়ই ছিল। মীরা রেজিস্টারের দিকে হাত বাড়াল এবং তার আঙুলগুলি পুরনো হলুদ কাগজ স্পর্শ করার সাথে সাথেই তার শরীরে একটি অদ্ভুত শিহরণ বয়ে গেল। এখানে আমার সম্পর্কে কিছু লেখা ছিল। সে বিড়বিড় করল, তুমি কিভাবে জানো? সুনিতা দেবী অবাক হয়ে জিজ্ঞেস করলেন। মীরার কাছে কোনো উত্তর ছিল না। সে কেবল জানত, ঠিক যেমন সে সিদুকের আওয়াজ জানত। ঠিক তখনই বাইরে থেকে চিৎকার শোনা গেল। কিছু লোক চেঁচাচ্ছে। সবাই দৌড়ে বাইরে গেল এবং দেখল যে অনাথালয়ের পুরনো দেয়ালের পিছনে, যা মেরামতের জন্য ভাঙা হচ্ছিল, সেখানে একটি ছোট গর্ত দেখা যাচ্ছে এবং সেই গর্তে কিছু ছিল। মুখের কাছে আনলেন। মিলটা এত স্পষ্ট ছিল যে অস্বীকার করা অসম্ভব ছিল। এটা আমি, মীরা ফিসফিস করে বলল। তার চোখে জল ভরে এলো। কিন্তু এই ছবি এখানে দেয়ালে কিভাবে? ঠিক তখনই খাম থেকে আরও একটি জিনিস পড়ে গেল। একটি ছোট কাগজের টুকরো, তাতে শুধু একটি লাইন লেখা ছিল। খুব ঘাবড়ে যাওয়া হস্তক্ষরে করে, একে রাজীব মালহোত্রা থেকে দূরে রাখো। সবার চোখ একযোগে বাইরের দিকে ঘুরল, যেখানে রাজীব তার দামি গাড়িতে উঠতে যাচ্ছিলেন। রাজীব একটি পুরনো ধুলোমাখা খাম। একজন শ্রমিক সেই খামটি বের করল। সেটি এত পুরনো ছিল যে ছুলেই ভেঙে যেতে পারত, কিন্তু তার উপর যা তৈরি করা ছিল তা সবাইকে চমকে দিল। সেই একই চিহ্ন, সেই 3টে রেখা দিয়ে কাটা বৃত্ত যা মীরার হাতের তালুতে ছিল। মীরার শ্বাস থেমে গেল, তার পা কাঁপতে লাগল এবং আশা তৎক্ষণাৎ তাকে সামলালেন। এটাই সেই চিহ্ন। মীরার গলা কাঁপছিল। সুনিতা দেবী কাঁপানো হাতে খামটি খুললেন। ভিতরে কিছু পুরনো ছবি ছিল, ঝাপসা বিবর্ণ হয়ে যাওয়া ছবি। একটি ছবিতে একটি ছোট মেয়ে ছিল, হয়তো 6-7 মাসের, এবং তার হাতের তালুতে পরিষ্কার দেখা যাচ্ছিল সেই চিহ্নটি। আশা, ছবিটা মীরার? পিছনে ফিরে তাকালেন এবং দেখলেন সবাই তার দিকে তাকিয়ে আছে। তার মুখ সম্পূর্ণভাবে সাদা হয়ে গেল। রাজীব মালহোত্রার গাড়ি দ্রুত অনাথালয় থেকে দূরে চলে যাচ্ছিল, কিন্তু ভিড় তাকে থামানোর চেষ্টা করল। দাঁড়ান দাঁড়ান, মালহোত্রা সাহেব। অনেক কণ্ঠস্বর একসাথে গুঞ্জরিত হল, কিন্তু রাজীব পিছনে ফিরে তাকালেন না। তার গাড়ি ধুনোর মেয়ে গুড়ি অদৃশ্য হয়ে গেল। অনাথালয় ডাক্তার সাহেব সেই খামটি তার হাতে ধরে রেখেছিলেন যেন তা কোনো গুপ্তধন। মীরা তার পাশে দাঁড়িয়েছিল। তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে এবং চোখ প্রশ্নে ভরা। সুনিতা দেবী সাবধানে খামের ভিতরে দেখলেন এবং আরও কিছু কাগজপত্র বের হল। এই নথিগুলি খুব পুরনো ছিল। সেগুলিতে হলুদ ভাব এবং স্যাঁতস্যাঁতে দাগ ছিল। প্রথম কাগজটি ছিল একটি অসম্পূর্ণ দত্তক ফর্ম, যেখানে শিশুর নাম ফাঁকা রাখা হয়েছিল, কিন্তু জন্ম তারিখ লেখা ছিল 15 মে 2010। চোখে জল ছিল। হ্যাঁ বেটি, তোমাকে আমি ঠিক এই তালিকে 3 মাস পরে পেয়েছিলাম। তুমি খুব ছোট ছিলে, মাত্র কয়েক মাসের। দ্বিতীয় কাগজটি ছিল একটি চিকিৎসা রিপোর্ট, যেখানে একটি নবজাত শিশুর শারীরিক বৈশিষ্ট্যের বিবরণ ছিল এবং তাতে পরিষ্কার লেখা ছিল ডান হাতের তালুতে জন্মগত চিহ্ন, 3 রেখা দ্বারা কাটা বৃত্ত। প্রতিটি শব্দ মীরার হৃদয় ছুরির মতো বিঁধছিল। এই কাগজগুলি তার সম্পর্কে ছিল, তার পরিচয় সম্পর্কে, সেই অতীত সম্পর্কে যা সে কখনো জানতে পারেনি। তৃতীয় কাগজটি ছিল সবচেয়ে চমকপ্রদ। এটি ছিল একটি সরকারি চিঠি,
যা অনাথলয়ের তৎকালীন পরিচালককে উদ্দেশ্য করে লেখা হয়েছিল। চিঠিতে লেখা ছিল, উল্লিখিত শিশুর দত্তক নেওয়ার প্রক্রিয়া অবিলম্বে স্থগিত করা হোক। এই সিদ্ধান্ত গোপনীয় কারণে নেওয়া হয়েছে এবং এর উপর কোনো প্রশ্ন তোলা উচিত নয়। সংশ্লিষ্ট সমস্ত নথি নিরাপদ স্থানে রাখা হোক। চিঠির নিচে একটি স্বাক্ষর ছিল এবং যদিও তা বিবর্ণ হয়ে গিয়েছিল, নামটি পড়া যাচ্ছিল, রাজীব মালহাত্রা। ঘরে নিস্তব্ধতা নেমে এলো। রমেশ কাকা তার চশমা খুলে চোখ ডললেন, যেন তিনি বিশ্বাস করতে পারছিলেন না কি দেখছেন। আশার হাত কাঁপছিল। এটা কিভাবে হতে পারে? তিনি বিড়বিড় করলেন, রাজীব মালহোত্রা 15 বছর আগে মীরার দত্ত প্রক্রিয়া বন্ধ করার সাথে জড়িত ছিলেন। মীরার মুখ চোখের জলে ভিজে গিয়েছিল। সে কিছু বুঝতে পারছিল না। কেন কেউ তাকে কোনো পরিবারে যেতে বাধা দিল? কেন তার পুরো জীবন ধারাভির গলিগুলিতে দারিদ্র্যে, একাকিত্বে কাটল? আর সবচেয়ে বড় প্রশ্ন, রাজীব মালহোত্রা এতে কি ভূমিকা ছিল? ঠিক তখনই আরও একটি কাগজ পাওয়া গেল, যা খামের সবচেয়ে গভীর স্তরে লুকিয়েছিল। এটি ছিল একটি হাতে লেখা নোট, খুব ঘাবড়ে যাওয়া হস্তাক্ষরে। আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে বাঁচানোর চেষ্টা করছিলাম, কিন্তু তারা খুব শক্তিশালী। তোমার মা সবসময় তোমাকে ভালোবাসবে। কোনো স্বাক্ষর ছিল না, কোনো নাম ছিল না, কিন্তু সেই শব্দগুলি তোমার মা মীরার হৃদয়ে ছুরির মতো ঢুকে গেল। সুনিতা দেবী কাঁদতে কাঁদতে বললেন, আমার মনে আছে 15 বছর আগে একজন মহিলা এখানে এসেছিলেন। তিনি খুব বিচলিত ছিলেন, ভীত ছিলেন। তিনি একটি শিশুকে রেখে গিয়েছিলেন এবং বলেছিলেন যে তিনি তাকে শীঘ্রই ফিরিয়ে নিতে আসবেন। কিন্তু তিনি আর কখনো আসেননি। মীরার কণ্ঠস্বর বের হচ্ছিল না। তার গলায় একটা দলা তৈরি হয়েছিল। কে তিনি? কি আমার মা ছিলেন? সুনিতা দেবী মাথা নাড়লেন। আমি জানি না বেটি। সেই মহিলা নিজের নাম বলেননি, শুধু বলেছিলেন যে শিশুটিকে নিরাপদ রাখতে হবে। রমেশ কাকা এগিয়ে এসে বললেন, কিন্তু আমার রাজীব মালহোত্রাকে অবশ্যই মনে আছে। তিনি ঠিক তখনই এখানে এসেছিলেন। তার চোখে এখন আর জল ছিল না, বরং ছিল এক জিদ, এক দৃঢ় সংকল্প। আমাকে সেই সিন্দুকটা খুলতেই হবে, মীরা বলল। তার কণ্ঠে এখন আর কোনো দ্বিধা ছিল না। কেন বেটি? আশা জিজ্ঞেস করলেন। কারণ যে সত্যই হোক না কেন, তাও এই সিন্দুকের ভিতরেই লুকানো আছে, মীরা উত্তর দিল। আমি জানি না কিভাবে, কিন্তু আমার বিশ্বাস হয়, প্রতিবার যখন আমি ওই সিন্দুকের কাছে যাই, তখন আমার মনে হয় যেন সেটি আমার সাথে কথা বলছে, যেন সেটি আমাকে ডাকছে। রমেশ কাকা এবং সুনিতা দেবী একে অপরের দিকে তাকালেন। এসবই খুব অদ্ভুত ছিল, কিন্তু অস্বীকার করার উপায় ছিল না। সেই সপ্তাহে, এবং তিনি পরিচালকের সাথে অনেকক্ষণ ধরে বন্ধ ঘরে কথা বলেছিলেন। তারপরেই সেই মহিলা আর কখনো আসেননি। আশার মস্তিষ্ক দ্রুত কাজ করছিল। তাহলে কি রাজীব সেই মহিলাকে মীরার কাছ থেকে দূরে সরিয়ে রেখেছিলেন? কিন্তু কেন? এর মধ্যে তার কি লাভ ছিল? ঠিক তখনই বাইরে দাঁড়ানো একজন তরুণ স্বেচ্ছাসেবক ভিতরে এলো। আমি মালহোত্রা সাহেবকে ফোন করার চেষ্টা করেছি। তার ফোন বন্ধ আছে এবং তার অফিস থেকে জানা গেল যে তিনি শহর ছেড়ে চলে যাচ্ছেন। এই কথা শুনে মীরা হঠাৎ উঠে দাঁড়াল। মীরার হাটের তালুর সেই চিহ্ন, তার স্বপ্নগুলি, সেই নথিগুলি এবং এখন রাজীবের পালিয়ে যাওয়া, সবকিছুই একে অপরের সাথে যুক্ত ছিল। ঠিক আছে, আশা সিদ্ধান্ত নিলেন, কাল সকালে আমরা সবাই মিলে সিন্দুকটি খোলার চেষ্টা করব, কিন্তু তার আগে আমাদের আরও প্রমাণ চাই। সেই সন্ধ্যায় যখন সবাই বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, মীরা একা সিন্দুকের কাছে দাঁড়িয়ে রইল। সে আস্তে করে তার হাত সিন্দুকের ঠান্ডা পৃষ্ঠে রাখল এবং ঠিক তখনই সে আবার সেই আওয়াজ শুনতে পেল, সেই ধাতুর ঘর্ষণ, সেই ক্লিক যা তার স্বপ্নে আসত। কিন্তু এবার সে আরও কিছু শুনল, একটি ফিসফিসানি খুব মৃদু। কেউ তাকে বলছে, ভিতরে আয়। মীরার গায়ে কাঁটা দিয়ে উঠল। সে দ্রুত তার হাত সরিয়ে পিছনে ফিরল। ঘরে কেউ ছিল না, কিন্তু ঠিক তখনই তার চোখ সিন্দুকের ওপরে ছাদের দিকে গেল। সেখানে একটি পুরানো শহতির কাঠের বিমের ওপর সেই একই চিহ্ন তৈরি করা ছিল। 3টি রেখা দিয়ে কাটা বৃত্ত এবং তার নিচে খুব ছোট অক্ষরে কিছু লেখা ছিল।
মীরা একটি চেয়ার টেনে আনল এবং ওপরে উঠে দেখল, লেখা ছিল, যখন সত্য খুলবে তখন পৃথিবী বদলে যাবে। ডাক্তার আশা শর্মা তার অন্য পাশে ছিলেন। তার মুখ ছিল উদ্বেগ এবং কৌতূহলে ভরা। রমেশ কাকা ভিড়কে শান্ত করার চেষ্টা করলেন। ভাই ও বোনেরা, দয়া করে শান্তি বজায় রাখুন। এটা কোনো তামাশা নয়, এটা একটা মেয়ের জীবনের সাথে জড়িত বিষয়। কিন্তু ভিড়ের ফিসফিসানি থামছিল না। ঠিক তখনই হঠাৎ হলের দরজা জোরে খুলে গেল এবং রাজীব মালহোত্রা ভিতরে এলেন। তার সাথে দুজন উকিল এবং একজন পুলিশ কর্মকর্তাও ছিলেন। পুরো হল নীরবতায় ডুবে গেল। রাজীবের মুখ ছিল তীব্র উদ্বিগ্ন। তার চোখের নিচে কালো দাগ ছিল, যেন তিনি সারারাত ঘুমাননি। পরের দিন সকালে অনাথালয়ের প্রধান হলঘরে মানুষের ভিড় জমে গিয়েছিল। খবরটি পুরো ধারাবিতে ছড়িয়ে পড়েছিল যে একটি মেয়ে সেই সিন্দুকটি খুলতে চলেছে, যা বছর ধরে কেউ খুলতে পারেনি। স্থানীয় দোকানদার, বাড়ির মহিলা, বাচ্চা, বয়স্ক সবাই এসেছিল, কেউ কৌতূহল নিয়ে, কেউ সন্দেহ নিয়ে, এবং কেবল এই কারণে যে তারা কোনো চমৎকারের আশা করছিল। মীরা হলঘরের এক কোণে দাঁড়িয়েছিল। তার মাসি কমলা দেবী তার হাত ধরেছিলেন। এসব বেআইনি, রাজীব গড়া গলায় বললেন। এই সিন্দুকটি আমার সম্পত্তি এবং আমার অনুমতি ছাড়া কেউ এটিকে স্পর্শ করতে পারবে না। তার কণ্ঠে রাগ ছিল, কিন্তু তার পেছনে লুকানো ভয়ও স্পষ্ট অনুভব করা যাচ্ছিল। সুনীতা দেবী এগিয়ে এলেন। মালহোত্রা সাহেব, এই সিন্দুক আপনার সম্পত্তি কিভাবে হতে পারে? এটি 15 বছর ধরে এই অনাথালয়ে আছে এবং এর ভিতরে যা কিছু আছে তাই সংস্থার। রাজীবের উকিল একটি ফাইল বের করলেন। আমাদের কাছে নথি আছে যা প্রমাণ করে যে এই সিন্দুকটি আমার মুক্কেল এই অনাথালয়কে দান করেছিলেন, কিন্তু এর চাবি এবং ভিতরে সামগ্রীর ওপর অধিকার তারই। এই শুনে ভিড়ের মধ্যে ক্ষোভের ঢেউ উঠল। লোকজন চিৎকার করতে লাগল, এটা প্রতারণা, মিথ্যে বলছে। রমেশ কাকা হাত তুলে সবাইকে চুপ করালেন। যদি এটা সত্যি হয় তবে আপনি কখনো এ সিন্দুকটি খোলার চেষ্টা করেননি কেন? আর হঠাৎ এখন যখন মীরা এটি খোলার জন্য প্রস্তুত, তখন আপনি এখানে কেন এলেন? রাজীবের কাছে কোনো উত্তর ছিল না। তার মুখ আরও বেশি ফ্যাকাশে হয়ে গেল। পুলিশ কর্মকর্তা বললেন, দেখুন, আমি এখানে শুধু এটা নিশ্চিত করতে এসেছি যে কেউ আইন ভঙ্গ করছে না। যদি এই মেয়েটি সিন্দুক খুলতে পারে, তাহলে এতে খারাপ কি আছে? আমরা সবাই দেখব ভেতরে কি আছে এবং তারপর আইনিভাবে সিদ্ধান্ত নেব। রাজীবকে বাধ্য হয়ে পিছিয়ে যেতে হলো, কিন্তু তার চোখে ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল। মীরাকে সিন্দুকের কাছে নিয়ে যাওয়া হলো। তার ছোট পা কাঁপছিল, কিন্তু তার মুখে একটি অদ্ভুত সংকল্প ছিল। সে গভীর নিঃশ্বাস নিল এবং সিন্দুকের সামনে হাঁটু কেড়ে বসল। সিন্দুকের তালাটি ছিল খুব পুরনো আমলের, একটি গোল ডায়াল, যাকে ঘুরিয়ে সঠিক কোডটি লাগাতে হতো। মীরা তার ছোট আঙুলগুলি ডায়ালের ওপর রাখল। ধাতুটা ছিল ঠান্ডা এবং যেই সে এটিকে স্পর্শ করল, তার মনে হল যেন একটি হালকা কারেন্ট তার আঙুল দিয়ে বয়ে গেল। সে চোখ বন্ধ করে নিল। ঘরে ছিল নিস্তব্ধতা, এত গভীর যে মানুষের শ্বাস-প্রশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। মীরা আস্তে আস্তে ডায়ালটি ডান দিকে ঘোরাতে শুরু করল। 1, 2, 3। সে গুনছিল, কিন্তু তার গণনা কোনো গণিতের উপর ভিত্তি করেছিল না। এটা অন্য কিছু ছিল, একটি ভেতরের কণ্ঠস্বর, একটি অনুভূতি যা তাকে বলছিল কখন থামতে হবে। এরপরে সে ডায়ালটি থামিয়ে দিল। তারপর সে এটিকে বাম দিকে ঘোরাতে শুরু করল। 6টি চক্কর পুরো করল এবং তারপর থেমে গেল। ডক্টর আশা দেখলেন যে মীরার চোখ এখনও বন্ধ ছিল, কিন্তু তার মুখ ছিল সম্পূর্ণ শান্ত, যেন সে কোনো ধ্যানে আছে। রাজীব মালহোত্রা পিছনে দাঁড়িয়েছিলেন। তার কপালে ঘামের ফোঁটা চকচক করছিল। তার হাত মুষ্টিবদ্ধ ছিল এবং তার শ্বাস দ্রুত হচ্ছিল। ঠিক তখনই মীরা আবার ডায়ালটি ডাম্মিয়ে ঘোরালো আস্তে আস্তে, খুব সাবধানে, এবং তারপর একটি আওয়াজ এলো, একটি ধীর ক্লিক। এত মৃদু যে হয়তো কেবল মীরা এবং সিন্দুকের সবচেয়ে কাছে দাঁড়ানো লোকেরাই শুনতে পেল। মীরার চোখ খুলে গেল। তার চোখের মনেই প্রসারিত হয়েছিল। এটাই সেই আওয়াজ, সে ফিসফিস করে বলল, যা আমি আমার স্বপ্নে শুনতাম। সে ডায়ালটি আরও একবার ঘোরালো, এবার বাম দিকে 3টি চক্কর। ভিড় তাদের নিঃশ্বাস আটকে রেখেছিল। ঘরে কেবল ডায়াল ঘোরানো শব্দ শোনা যাচ্ছিল।
একটি ধীর নিয়মিত যান্ত্রিক শব্দ যা সবার হৃদয়স্পন্দনের সাথে মিলে যাচ্ছিল। ঠিক তখনই মীরা হঠাৎ থেমে গেল। তার মুখ ফ্যাকাশো হয়ে গেল। কি হলো বেটি? আশা জিজ্ঞেস করলেন। মীরা সিন্দুকের দরজায় তার কান লাগাল। ভিতরে ভিতরে কিছু নড়ছে। সে খুব মৃদুস্বরে বলল, যেন কোনো পুরনো মেশিন চলছে। রমেশ কাকাও মনোযোগ দিয়ে শুনলেন। সত্যি সিন্দুকের ভিতর থেকে একটি হালকা ঘরঘরাহটের শব্দ আসছিল। রাজীব এগিয়ে যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু ভিড় তাকে থামিয়ে দিল। না, মেয়েটিকে খুলতে দাও, লোকজন চিৎকার করল। মীরা শেষবারের মতো ডায়ালটি ঘোরাল। ডানদিকে মাত্র 2টি চক্কর, এবং তারপর একটি গভীর গুঞ্জনময় ক্লিকের শব্দ পুরো হলে প্রতিধ্বনিত হল। সিন্দুকের ভিতর থেকে কিছু খোলার আওয়াজ এলো, যেন পুরনো মরিচা ধরা তালা ভেঙে যাচ্ছে। মীরা হ্যান্ডেলটি ধরল। তার হাত কাঁপছিল। আস্তে আস্তে সে হ্যান্ডেলটি নিচের দিকে চাপল। আরেকটি ক্লিক, এবং তারপর সিন্দুকের দরজাটি একটুখানি খুলে গেল। মাত্র 1 ইঞ্চি, কিন্তু হ্যাঁ, এটি পর্যাপ্ত ছিল। প্রথমবারের মতো সেই তিজোরির দরজা খোলা হলো। ভিতর থেকে একটি পুরনো বাসি বাতাস বেরিয়ে এলো। কিছু লোক তাদের নাক ঢাকল। মীরা দরজাটিকে আরও খোলার চেষ্টা করল, কিন্তু তখনই তার ভিতরে কিছু একটা চোখে পড়ল। একটি সাদার খাম, যা দরজার ভিতরের দিকে সেটেছিল। সেই খামের উপর স্পষ্ট অক্ষরে একটি নাম লেখা ছিল, এবং সেই নাম ছিল মীরা। মীরা শ্বাসরুদ্ধ হয়ে গেল। তার হাত এত জোরে কাঁপছিল যে সে খামটি বের করতে পারছিল না। আশা তাকে সাহায্য করল, এবং তারা একসাথে খামটি বাইরে বের করল। ডাক্তার আশার হাতে সেই খামটিকে বোমার চেয়ে কম বিপজ্জনক বলে মনে হচ্ছিল না। রাজীব মালহোত্রা 1 কদম পিছিয়ে গেলেন। তার মুখ এখন লাশের মতো সাদা হয়ে গেছে। না, তিনি ফিসফিস করে বললেন, কিন্তু কেউ তাকে শুনতে পেল না। মীরা কাঁপতে কাঁপতে হাত দিয়ে খামটি খুলল। ভিতরে একটি ভাঁজ করা কাগজ ছিল, খুব পাতলা, প্রায় স্বচ্ছ। সেইটি খুলল এবং পড়তে শুরু করল। কিন্তু প্রথম লাইনটি পড়তেই তার মুখের সমস্ত রক্ত যেন উধাও হয়ে গেল। মীরার হাতে সেই হলুদ হয়ে যাওয়া কাগজটি বাতাসে কাঁপছিল। তাতে মাত্র একটি লাইন লেখা ছিল, কিন্তু সেই শব্দগুলো এত ভারী ছিল যে মীরার মনে হলো যেন সারা পৃথিবী তার কাঁধের উপর এসে পড়েছে। যখন তুমি সত্য জানতে পারবে, তখন আমাকে ক্ষমা করে দিও। ব্যাস, এইটুকুই। কোনো স্বাক্ষর নেই, কোনো তারিখ নেই, কোনো নাম নেই। মীরার চোখ থেকে জল গড়িয়ে পড়তে শুরু করল। লাগল, কিন্তু সেই কান্না রাগের ছিল নাকি দুঃখের তা সে নিজেও জানত না। ডাক্তার এসে তার কাঁধ ধরলেন, নিজের চোখের জল আটকে রেখে। মীরা শোনা, কিন্তু মীরা মাথা নাড়ল। আমার পুরো সত্য জানতে হবে। তার কণ্ঠে আর কোনো দুর্বলতা ছিল না, বরং একটা জেদ ছিল। এমন এক জেদ যে কোনো শিশুর মধ্যে নয়, বরং এমন একজনের মধ্যে থাকে যে অনেক কিছু হারিয়েছে। রাজীব মালহোত্রা এগিয়ে গেলেন, তার হাত কাঁপছিল। আমাকে সেই চিঠিটা দাও। তিনি বললেন, ওটা তোমার জন্য নয়। কিন্তু মীরা তাকে থামিয়ে দিল। এটা কার জন্য তা আপনি কি করার খেয়ে হন? এক বৃদ্ধ মহিলা তীক্ষ্ণ স্বরে বললেন। রমেশ কাকা তিজোরির ভেতর উকি দিলেন। এখানে আরও কিছু আছে? তিনি বললেন, অনেক কাগজপত্র, কিছু খাম, আর একটা বাক্স এবং ছবি। সুনিতা দেবী সাবধানে তিজোরির ভেতর থেকে একটি ধাতুর ছোট বাক্স বের করলেন। সেটি ছিল খুব পুরনো, তাতে জং ধরেছিল। বাক্সে কোনো তালা ছিল না, শুধু একটা খিল ছিল। যখন সুনিতা দেবী এটি খুললেন, তখন ভেতরে কিছু কাগজপত্র পাওয়া গেল, এবং সবার উপরে ছিল একটি ছবি। ছবিতে একজন খুব সুন্দরী তরুণী ছিলেন। হয়তো বছরের তারকলি ছিল একটি নবজাতক শিশু। মহিলার চোখে ছিল গভীর দুঃখ, কিন্তু তার ঠোঁটে একটি হাসিও ছিল, সেই হাসি যা মায়েরা কেবল তাদের সন্তানের জন্য বাঁচিয়ে রাখে। মীরা যখন সেই ছবিটি দেখল, তার পায়ের তলার মাটি সরে গেল। সেই মহিলা, তার চোখ, তার হাসি, মীরার মনে হল যেন সে কোনো আয়নায় নিজের ভবিষ্যৎ দেখছে। আশা ছবিটি উল্টালেন। পিছনে লেখা ছিল অনন্যা এবং মীরা। প্রথম এবং শেষ দিন এক ঘরে একটি সম্মিলিত আহ এর শব্দ প্রতিধ্বনিত হল। অনন্যা, মীরা,
নামটি পুনরাবৃত্তি করল, যেন শব্দটি তার জিহ্বায় প্রথমবার এসেছে, কিন্তু একই সাথে খুব পুরনো লাগছে। অনন্যা, এ কি, আমার মা? সুনিতা দেবী মাথা নাড়লেন, তার চোখ থেকে জল ঝরছিল। হ্যাঁ সোনা, এখন আমার মনে পড়ছে, সেই মহিলাটিই তোমাকে এখানে রেখে গিয়েছিল অনন্যা। তার নাম ছিল অনন্যা। রাজীব মালহোত্রার মুখ এখন পুরোপুরি ভেঙে পড়েছে। তিনি মেঝেতে বসে পড়লেন, দু হাতে তার মাথা লুকিয়ে। নথি এবং সত্য। বাক্সে আরও কিছু নথি চেয়ে এলো। প্রথম নথিটি ছিল একটি দত্তক নেওয়ার আবেদন, যেখানে অনন্যার স্বাক্ষর ছিল। তাতে লেখা ছিল যে তিনি তার মেয়েকে একটি ভালো পরিবারের কাছে দিতে চান, কারণ তিনি নিজে তার লালন পালন করার মতো অবস্থায় নেই। কিন্তু সেই আবেদনের সাথে আরও একটি কাগজ সেটে ছিল, একটি বাতিলকরণপত্র। তাতে লেখা ছিল যে দত্তক নেওয়ার প্রক্রিয়াটি প্রশাসনিক কারণে বাতিল করা হয়েছে, এবং সেই বাতিলকরণ পত্রের নিচেই ছিল রাজীব দুবে। মালহোত্রার স্বাক্ষর। আশার রাগ ফেটে পড়ল। আপনি কেন এমন করলেন? তিনি রাজীবের দিকে ঘুরে চিৎকার করে জিজ্ঞেস করলেন। একজন মা তার সন্তানের জন্য একটি উন্নত জীবন খুঁজছিলেন, আর আপনি তার রাস্তা কেন আটকালেন? রাজীব মাথা তুললেন, তার চোখ লাল, মুখ কান্নায় ভেজা। তোমরা বুঝবে না, তিনি ভাঙা গলায় বললেন। এটা এত সহজ ছিল না। আমি বাঁচানোর চেষ্টা করছিলাম। কাকে বাঁচাচ্ছিলেন? রমেশ কাকা কঠোর কণ্ঠে জিজ্ঞেস করলেন। নিজেকে, নিজের সম্মানকে, নিজের টাকাকে। রাজীব চুপ থাকলেন। বাক্সে আরও একটি খাম ছিল, যার ওপর লাল মোহর লাগানো ছিল। সুনিতা দেবী সেটি খোলার আগে সবার দিকে তাকালেন, যেন জিজ্ঞেস করছেন যে তারা সত্য জানতে প্রস্তুত কিনা। মীরা মাথা নাড়ল। খুলুন, আমার সব কিছু জানতে হবে। খামের ভেতরে ছিল একটি চিকিৎসা রিপোর্ট। রিপোর্টটি ছিল অনন্যার। তারিখ ছিল এপ্রিল। রিপোর্টে লেখা ছিল যে অনন্যার একটি গুরুতর অসুস্থতা আছে এবং তার হাতে বেশি সময় নেই। ডাক্তাররা তাকে মাত্র 6 মাস থেকে 1 বছরের সময় দিয়েছিলেন। আশা রিপোর্টটি পড়লেন এবং তার মুখ আরও গম্ভীর হয়ে গেল। এর মানে অনন্যা জানত যে সে মীরার লালন পালন করতে পারবে না, তিনি বললেন। তাই সে দত্তক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু তারপর আরও একটি কাগজ পাওয়া গেল, একটি হস্তলিখিত চিঠি, যা অনন্যা অনাথাশ্রমের পরিচালককে লিখেছিলেন। চিঠিতে তিনি মিনতি করেছিলেন যে তার মেয়েকে যেন একটি স্নেহময় পরিবারের কাছে দেয়া হয়। তিনি এও লিখেছিলেন যে তিনি চান না যে মীরা কোনোদিন জানতে পারুক যে তার মা তাকে ছেড়ে গিয়েছিলেন। তিনি চেয়েছিলেন মীরা এটা ভাবুক যে তাকে একটি নতুন উন্নত পরিবার গ্রহণ করেছে। কিন্তু চিঠির শেষে অনন্যা একটি বিশেষ কথা লিখেছিলেন। যদি কখনো মীরা সত্য জানতে চায়, তবে তাকে জানিয়ে দিও যে আমি তাকে কেবল ভালোবেসেছি। এবং যদি রাজীব মালহোত্রা এটি থামাতে চেষ্টা করে, তবে তাকে জিজ্ঞেস করো যে সে কি তার বোনকে ক্ষমা করে দিয়েছে। এই শব্দটি পড়তেই পুরো হলটি আবার নিস্তব্ধতায় ডুবে গেল। সবার দৃষ্টি রাজীবের দিকে ঘুরল। বোন আশা ধীরে ধীরে বললেন। রাজীবের মাথা নুয়ে গেল, তার কাঁধ কাঁপছিল। তিনি কাঁদছিলেন, এবং সেই কান্নায় শুধু দুঃখই ছিল না, ছিল অনুশোচনা, অপরাধবোধ এবং লজ্জাও। মীরার হাত থেকে ছবিটি পড়ে গেল। সেটি মেঝেতে পড়ে রইল, এবং সে সেটির দিকে তাকিয়ে রইল। অনন্যার দিকে, সেই মহিলাটির দিকে, যে ছিল তার মা। আর এখন এই নতুন প্রকাশের সাথে সাথে তার মনে আরও একটি প্রশ্ন জেগে উঠল, বিশ্বাসঘাতকতা এবং ক্ষমা। রাজীব মালহোত্রার কান্না পুরো হল জুড়ে প্রতিধ্বনিত হচ্ছিল। একজন সফল ক্ষমতাশালী ব্যবসায়ী, যিনি সবসময় দর্পের সাথে চলতেন, এখন মেঝেতে বসে 2 হাতে মুখ লুকিয়ে কাঁদছেন। মীরা তার দিকে তাকিয়ে রইল। তার চোখে ছিল প্রশ্ন, রাগ এবং এক অদ্ভুত বিভ্রান্তি। যদি অনন্যা আপনার বোন ছিলেন, মীরা ধীরে ধীরে বলল, তার কণ্ঠ কাঁপছিল। তাহলে এর মানে আমি আপনার ভাইজি? রাজীব মাথা নাড়লেন, কিন্তু তার মুখ থেকে কোনো শব্দ বের হল না। রমেশ কাকা এগিয়ে গেলেন। তার মুখ ক্রোধে লাল হয়ে গেছে। এবং তমা আপনি আপনার নিজের ভাইজিকে এই অবস্থায় থাকতে দিলেন?
ধারাবির রাস্তায় দারিদ্র্যের মধ্যে, যখন আপনার কাছে এত টাকা ছিল, আপনার কাছে এত ক্ষমতা ছিল। রাজীব মাথা তুললেন, তার মুখ অশ্রুসিক্ত। তোমরা বুঝবে না। তিনি বললেন, আমার পরিবারে, আমাদের সমাজে অনন্যা যা করেছিল তা তিনি থেমে গভীর শ্বাস নিলেন। সে ছিল অবিবাহিত এবং একটি সন্তানের জন্ম দিয়েছিল। আমাদের পরিবারের জন্য এটা এটা সহ্য করার মতো ছিল না। ভিড়ের মধ্যে কিছু লোক ঘৃণায় মাথা নাড়ল। ডাক্তার আশার মুখ রাগে লাল হয়ে গেল। তাহলে আপনি আপনার বোনকে ত্যাগ করলেন, তাকে তার সবচেয়ে দুর্বল মুহূর্তে একা ফেলে দিলেন, যখন সে অসুস্থ ছিল, যখন তার সবচেয়ে বেশি আপনার দরকার ছিল। রাজীবের আইনজীবী তাকে চুপ থাকার ইঙ্গিত দিলেন। কিন্তু রাজীব উপেক্ষা করলেন। হয়তো এতদিন পর তিনি অবশেষে সত্য বলতে প্রস্তুত ছিলেন। আমার বাবা, আমার মা, তারা অনন্যকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন যখন তারা জানতে পারলেন যে সে গর্ভবতী। আমি তখন খুব ছোট ছিলাম। আমি আমার পরিবারের বিরুদ্ধে যেতে পারিনি। আমার সাহস ছিল না। সুনিতা দেবী তিজুরি থেকে আরও একটি নথি বের করলেন। এটি ছিল অনন্যার নামে একটি ব্যাংক স্টেটমেন্ট। এতে দেখানো হয়েছিল যে রাজীব নিয়মিতভাবে তার অ্যাকাউন্টে টাকা পাঠাতেন প্রতি মাসে গত 6 মাস ধরে, মীরা জন্মানোর আগ পর্যন্ত। তাহলে আপনি তাকে টাকা পাঠিয়েছিলেন? আশা জিজ্ঞেস করলেন। হ্যাঁ, আমি অন্তত এইটুকু করতে পারতাম। কিন্তু যখন সে আমাকে বলল যে সে মীরাকে দত্তক দিতে চায়, আমি ভয় পেয়ে গেলাম। যদি কেউ জানতে পারত যে মীরা আমাদের পরিবারের, তাহলে আপনার সম্মান মাটিতে মিশে যেত, রমেশ কাকা ব্যঙ্গ করে বললেন। রাজীব কিছু বললেন না। তার নীরবতাই ছিল মন্তব্যের শপথ। কিন্তু এখন সে কথা বলতে শুরু করল। আপনি আমার মাকে একা মরতে দিলেন, সে বলল। তার কণ্ঠে কোনো চিৎকার ছিল না, বরং ছিল এক ঠান্ডা শান্ত হতাশা। আপনি আমাকে একটি পরিবার থেকে, একটি উন্নত জীবন থেকে বঞ্চিত রাখলেন, শুধু এই কারণে যে আপনি আপনার পরিবারের নাক বাঁচাতে চেয়েছিলেন। শেষ বার্তা। তিজরিতে তখনও আরও কিছু নথি ছিল। আশা একটি খাম বের করলেন, যার উপর লাল কালিতে লেখা ছিল কেস ছবি। সেটি খোলার পর ভেতরে একটি পুরো ফাইল পাওয়া গেল। মীরার দত্তক নেওয়ার সাথে সম্পর্কিত সমস্ত কাগজপত্র। ফাইলে একটি দম্পতির নাম ছিল, অমিত এবং প্রিয়া শর্মা, যারা মীরাকে দত্তক নিতে চেয়েছিলেন। তাদের সমস্ত তথ্য ছিল, তাদের ঠিকানা, তাদের আর্থিক অবস্থা, সবকিছু। তারা ছিলেন একটি ভালো মধ্যবিত্ত পরিবার, যাদের নিজেদের কোনো সন্তান ছিল না। এই লোকগুলো আমাকে দত্তক নিতে চেয়েছিল? মীরা জিজ্ঞেস করল। সুনিতা দেবী মাথা নাড়লেন। হ্যাঁ সোনা, অনন্যা নিজেই এদেরকে বেছে নিয়েছিলেন। তারা খুব ভালো লোক ছিলেন। কিন্তু তিনি ফাইলের পরের পাতাটি উল্টালেন। সেখানে ছিল একটি সরকারি চিঠি, যাতে লেখা ছিল যে দত্তক নেওয়ার প্রক্রিয়া প্রযুক্তিগত কারণে বাতিল করা হয়েছে, এবং সেই চিঠির নিচে আবার রাজীব মালহোত্রার স্বাক্ষর ছিল। আপনি এটা কিভাবে করলেন? আশা জিজ্ঞেস করলেন। আপনি অনাথাশ্রমের সিদ্ধান্তে হস্তক্ষেপ কিভাবে করতে পারতেন? রাজীব একটি দীর্ঘশ্বাস নিলেন। আমার পরিবারের, আমাদের এই অনাথশ্রমে পুরো এলাকায় অনেক প্রভাব ছিল। আমি তৎকালীন পরিচালককে, আমি তাকে টাকা দিলাম, অনেক টাকা, এবং তিনি তাই করলেন যে আমি বললাম। ভিড়ের মধ্যে থেকে রাগের আওয়াজ আসতে লাগল। লজ্জা করে না নিজেরই ভাইজির সাথে এমন করতে? কিন্তু মীরা হাত তুলল সবাইকে শান্ত করে। আমার মায়ের কি হয়েছিল? মীরা জিজ্ঞেস করল। অনন্যার আমার জন্মের পরে তার কি হয়েছিল? রাজীবের চোখ থেকে আবার জল পড়তে লাগল। সে 6 মাস পর্যন্ত লড়েছিল, তার অসুস্থতার সাথে, তার কষ্টের সাথে। আমি তাকে হাসপাতালে দেখতে গিয়েছিলাম। একবার, শুধু একবার। সে খুব দুর্বল হয়ে গিয়েছিল, কিন্তু সে আমার কাছে কিছু চায়নি। শুধু একটা কথা বলেছিল, মীরাকে খুশি রেখো। মীরার হাঁটু দুর্বল হয়ে গেল। আশা তাকে ধরে রাখলেন। আর আমি তাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম। আমি বলেছিলাম যে আমি মীরার খেয়াল রাখব। কিন্তু যখন সে মারা গেল, যখন সবকিছু শেষ হয়ে গেল, আমি ভয় পেয়ে গেলাম। আমার পরিবার যদি জানতে পারত, তাহলে আমার সবকিছু শেষ হয়ে যেত। তাই আমি এই সব নথি এই তিজুরিতে বন্ধ করে দিলাম এবং আর কখনো পিছনে ফিরে তাকাইনি। ফাইলে একটি শেষ খাম ছিল, যার ওপর লাল কালিতে লেখা ছিল, মীরার খুলতে হবে। আশা মীরার দিকে তাকালেন। সোনা, তোমার বয়স এখন মাত্র, মনে হয় এখন খোলা উচিত নয়। কিন্তু মীরা তা হাত বাড়াল। না, আমার সবকিছু এখনই জানতে হবে। আমি আর অপেক্ষা করতে পারছি না।
আশা দ্বিধা নিয়ে খামটি মীরাকে দিলেন। মীরা সেটি খুলল। ভেতরে ছিল একটি ছোট নোট, অনন্যার হাতে লেখা। নোটে লেখা ছিল, আমার প্রিয় মীরা, যদি তুমি এটা পড়ছ তাহলে এর মানে হলো রাজীব অবশেষে সত্য বলার সাহস করেছে। আমি চাই তুমি জানো যে আমি তোমাকে ছেড়ে যাইনি। আমি শুধু তোমাকে বাঁচাতে চেয়েছিলাম। তোমার আসল পরিবার হলো মালহত্যা এবং তোমার হক আছে সেই সব কিছুর ওপর যা রাজীবের কাছে আছে। মীরার হাতে সেই চিঠিটি কাঁপছিল। অনন্যার কথাগুলো তার হৃদয়ে বিঁধছিল। প্রতিটি অক্ষর যেন একটি ক্ষতের মতো। তোমার হক আছে সেই সব কিছুর ওপর যা রাজীবের কাছে আছে। এটি শুধু টাকা বা সম্পত্তির কথা ছিল না, এটি ছিল একজন মায়ের শেষ ইচ্ছা, একটি ন্যায্যের আবেদন। গেছে তিনি বুঝে গিয়েছিলেন যে আর কোনো পথ বাকি নেই। সত্য বাইরে এসে গেছে এবং তার সাথে তাদের সমস্ত লজ্জা, অপরাধ এবং কাপুরুষতাও। মুক্তির কান্না। ডাক্তার আশা চিঠিটি এগিয়ে পড়লেন। তার কণ্ঠস্বর ভারী হয়ে আসছিল। রাজীব, যদি তুমি এটা পড়ছ, তবে আমি তোমার কাছে ক্ষমা চাইছি যে আমি তোমাকে এই অসুবিধায় ফেললাম। কিন্তু আমি তোমাকে এও বলতে চাই যে তুমি যা করেছ পরিবারের চাপে এসে, সমাজের ভয়ে, তা ঠিক ছিল না। মীরা নির্দোষ, সে আমাদের ভুলের শাস্তি হতে পারে না। আমার শেষ ইচ্ছা হলো তুমি তাকে তোমার পরিবারে আপন করে নাও, তাকে সেই জীবন দাও যার সে যোগ্য। যদি তুমি তা না করো, তবে এ চিঠি এবং এই সব নথি তোমার আসল রূপ দুনিয়ার সামনে আনবে। ঘরে নীরবতা এত গভীর ছিল যে বাইরের রাস্তার গাড়ির আওয়াজও স্পষ্ট শোনা যাচ্ছিল। ভিড়ে দাঁড়িয়ে থাকা লোকেরা একে অপরের দিকে তাকাচ্ছিল, বিস্ময় আর রাগে ভরা। রমেশ কাকা এগিয়ে এসে রাজীবের সামনে দাঁড়ালেন। তো এটাই ছিল, তাই না? আপনি এই তিজুরি খুলতে বারণ করছিলেন, কারণ আপনার ভয় ছিল যে সত্য সামনে চলে আসবে। আপনার বোন মরার সময় আপনাকে একটি সুযোগ দিয়েছিল, কিন্তু আপনি সেটাও হারালেন। রাজীবের আইনজীবী তাকে আবার চুপ থাকার ইঙ্গিত দিলেন, কিন্তু রাজীব হাত নেড়ে তাকে থামিয়ে দিলেন। না, রাজীব বললেন। তার কণ্ঠস্বর ভেঙে যাচ্ছিল। আর যথেষ্ট হয়েছে, আমি বোঝা বয়ে বেড়াচ্ছি। প্রতি রাতে আমি অনন্যার কণ্ঠস্বর শুনতে পাই। প্রতি সকালে যখন আমি আয়নায় নিজের মুখ দেখি, তখন নিজেকে ঘৃণা করি। তিনি মীরার দিকে তাকালেন। তার চোখে ছিল অসীম দুঃখ এবং অনুশোচনা। মীরা, শোনো, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমি জানি যে আমার ক্ষমা যথেষ্ট নয়। আমি তোমার মাকে ধোঁকা দিয়েছি, আমি তোমাকে ধোঁকা দিয়েছি, আমি নিজেকে ধোঁকা দিয়েছি। মীরা তাকে দেখছিল। তার মুখে কোনো অভিব্যক্তি ছিল না, না রাগ না দুঃখ, শুধু একটি শূন্যতা। আপনি বলছেন যে আপনি প্রতি রাতে আমার মায়ের কণ্ঠস্বর শুনতে পান। তাহলে কি আপনি কখনো ভেবে দেখেছেন যে আমি কি শুনি? আমি প্রতি রাতে স্বপ্নে একজন মহিলাকে কাঁদতে শুনি। এখন আমি জানি যে সে আমার মা ছিল, অনন্যা যে আমার থেকে আলাদা হওয়ার যন্ত্রণায় কাঁদছিল। তিজুরিতে এখন শুধু একটি শেষ খাম বাকি ছিল। সুনিতা দেবী সেটি সাবধানে বের করলেন। এই খামটি বাকিগুলোর থেকে আলাদা ছিল। এতে একটি মোহর লাগানো ছিল। একটি আইনি নথির মোহর। যখন সেটি খোলা হল, তখন ভেতর থেকে একটি উইল বের হল। উইলটি ছিল অনন্যা, যা তিনি তার মৃত্যুর ঠিক 1 সপ্তাহ আগে লিখেছিলেন। উইলে পরিষ্কার লেখা ছিল, আমি অনন্যা মালহোত্রা আমার পুরো জ্ঞানবুদ্ধি নিয়ে এই উইল লিখছি। আমার কোনো সম্পত্তি নেই, কিন্তু আমার বাবার সম্পত্তিতে আমারও একটি অংশ আছে। একটি অংশ যা জোর করে আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল যখন আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। আমি চাই আমার সেই অংশ আমার মেয়ে মীরাকে দেওয়া হোক, এবং যদি আমার ভাই রাজীব মালহোত্রা এই কথা মানতে অস্বীকার করে, তবে এই নথি আইনিভাবে বলবৎ হবে। আশার শ্বাস বন্ধ হয়ে গেল। এটি কেবল একটি আবেগপূর্ণ বিষয় রইল না, এটি একটি আইনি অধিকারের বিষয়ে পরিণত হল। রাজীবের আইনজীবীর মুখ একদম কঠোর হয়ে গেল। তিনি এগিয়ে এসে উইলটি দেখার চেষ্টা করলেন। এই উইল আইনিভাবে বৈধ হতে পারে না। তিনি বললেন, এতে সাক্ষীদের স্বাক্ষর নেই। কিন্তু তখনই তিজোরির নিচের স্তর থেকে আরও একটি কাগজ নিচে পড়ল। সেটি ছিল একটি নোটারির শংসাপত্র, যা প্রমাণ করছিল যে এই উইলটি 2 জন সাক্ষীর সামনে লেখা এবং স্বাক্ষরিত হয়েছিল। এবং সেই 2 জন সাক্ষীর মধ্যে একজনের নাম ছিল
রমেশ প্রসাদ কাকা। সবার দৃষ্টি রমেশ কাকার দিকে ঘুরল। রমেশ কাকা মাথা নাড়লেন। তার চোখে জল ছিল। হ্যাঁ, তিনি বললেন, আমি সেখানে ছিলাম। অনন্যা আমাকে ডেকেছিল হাসপাতালে। তার শেষ দিনগুলোতে সে আমাকে বলেছিল যে যদি কখনো সময় আসে তবে আমি যেন সাক্ষ্য দিই। সে আমাকে এইসব নথি তিজুরিতে রাখার জন্য বলেছিল। সে জানত যে রাজীব ভয়ে কখনই তিজুরি খুলবে না, কিন্তু তারও এই বিশ্বাস ছিল যে একদিন সত্য সামনে আসবে। মীরা এখন কাঁদছিল, কিন্তু তার কান্না ছিল নীরব। সে তার মায়ের ছবি বুকে জড়িয়ে দাঁড়িয়েছিল। আশা তাকে জড়িয়ে ধরলেন, তার চুলে হাত বুলিয়ে। রাজীব এখন পুরোপুরি ভেঙে পড়েছিলেন। তিনি মেঝেতে বসে কাঁদছিলেন, দু হাতে তার মাথা লুকিয়ে। আমি একজন কাপুরুষ ছিলাম। আমি আমার বোনকে বাঁচাতে পারিনি, আর আমি আমার ভাইজিকে সারা জীবনের জন্য একটা দরিদ্র যন্ত্রণাদায়ক জীবনে ঠেলে দিয়েছি। তখনই ভিড় থেকে একটা আওয়াজ এলো, এখন কি হবে? মীরা কি তার হক পাবে? পুলিশ অফিসার এগিয়ে এলেন। এই মামলা এখন আদালতে যাবে, কিন্তু এই নথিগুলো দেখতে গেলে আমার মনে হয় মীরার দাবি খুব শক্তিশালী। মীরা হঠাৎ কথা বলতে শুরু করল। আমার টাকা চাই না, সে বলল। তার কণ্ঠে ছিল এক অদ্ভুত দৃঢ়তা। আমি শুধু জানতে চেয়েছিলাম যে আমি কে। আমি জানতে চেয়েছিলাম যে আমার মা আমাকে ভালোবেসেছিলেন কিনা। আর এখন আমি জানি অনন্যা আমাকে ভালোবেসেছিলেন। তিনি তার শেষ দিনগুলোতেও আমার কথা ভেবেছিলেন। বাস, এটাই যথেষ্ট। আশা অবাক হয়ে তার দিকে তাকালেন। কিন্তু সোনা, এটা তোমার হক। তোমার মা এটা তোমার জন্য রেখে গেছেন না? মীরা বলল, মা এটা করেছিলেন কারণ তিনি চেয়েছিলেন আমি একটা ভালো জীবন পাই। কিন্তু ভালো জীবন শুধু টাকা দিয়ে পাওয়া যায় না। আমার কাছে পিসি আছেন, আমার কাছে এই অনাথ আশ্রম আছে, আমার কাছে আপনারা সবাই আছেন। এটাই আমার পরিবার। ঘরে একটি সম্মিলিত আহ এ শব্দ প্রতিধ্বনিত হল। কিন্তু তখনই মীরা তিজোরির দিকে তাকালো। কিন্তু একটা জিনিস আছে যেটা আমি চাই। সে বলল, এই অনাথ আশ্রমটা বাঁচানো হোক। এই জায়গাটাই আমার মা আমাকে রেখে গিয়েছিলেন, আশার সাথে। এই জায়গাটা ধ্বংস হওয়া উচিত নয়। মুক্তির পথ ফেলো আসলো। রাজীব মাথা তুললেন। তার চোখে এখন একটি নতুন দ্যুতি ছিল। হয়তো 15 বছরের প্রথমবারের মতো তিনি কিছু ঠিক করার সুযোগ পেয়েছিলেন। আমি এই অনাথাশ্রমকে বাঁচাবো। রাজীব বললেন, না, আমি এর চেয়েও বেশি কিছু করব। আমি এটিকে অনন্যার নামে একটি আধুনিক সুসজ্জিত কেন্দ্র বানাব। কিন্তু তখনই তিজোরির একদম পেছন দিক থেকে একটি শেষ খাম পড়ল। একটি খাম যা কেউ এখনো পর্যন্ত দেখেনি। সেই শেষ খামটি বাকি সবগুলোর থেকে আলাদা ছিল। ছোট, পাতলা, এবং তার ওপর শুধু একটি শব্দ লেখা ছিল, ক্ষমা। মীরা সেটি তুলে নিল। তার হাত এখন আর কাঁদছিল না। 15 বছরের রহস্য খুলে গিয়েছিল, কিন্তু এই শেষ বার্তাটি আরও কিছু বলার ছিল। এমন কিছু যা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। খামটি খুলতে ভেতর থেকে একটি ছোট কাগজ বের হল। তাতে অনন্যার দুর্বল কাঁপানো হাতের লেখায় কিছু পংক্তি লেখা ছিল। মীরা জোরে পড়তে শুরু করল। তার কণ্ঠস্বর পুরো হলে প্রতিধ্বনিত হচ্ছিল। আমার প্রিয় মীরা, যখন তুমি এটি পড়ছ তখন আমি এই দুনিয়ায় থাকব না। কিন্তু আমি চাই তুমি জানো যে আমি তোমাকে ছেড়ে দিইনি। আমি তোমাকে বাঁচিয়েছি। আমি ছিলাম এক ভাঙা পরিবারের মেয়ে, যারা সমাজের ভয়ে বেঁচে থাকত। কিন্তু তুমি আলাদা। তোমার ভেতরে শক্তি আছে, সাহস আছে। তুমি সেই জিনিসটিকে ভেঙে দিতে পারো যা আমাদের পরিবার তৈরি করেছে। ঘৃণার সেই দেওয়াল, লজ্জার সেই পর্দা। রাজীবকে ক্ষমা করে দিও। সে দুর্বল ছিল, ভীত ছিল, কিন্তু খারাপ নয়। প্রত্যেকেরই দ্বিতীয় সুযোগ পাওয়া উচিত। এবং হ্যাঁ, সেই ব্যক্তিকেও ক্ষমা করে দিও। যে আমাকে তোমার জন্য ছেড়ে গিয়েছিল সেও ভয় পেয়েছিল। ভালোবাসা সব সময় যথেষ্ট হয় না যখন সমাজ এত নিষ্ঠুর হয়। কিন্তু ক্ষমা সেই জিনিস যা তোমাকে স্বাধীন করবে। আমি তোমাকে ভালোবাসি, সব সময় ভালোবাসব। তোমার মা অনন্যা। মীরার গালে জল গড়িয়ে পড়ছিল, কিন্তু এইবার সেই কান্না দুঃখের ছিল না, তা ছিল মুক্তির অশ্রু। বোঝা যা তার মা বহন করেছিলেন
এখন তা হালকা হচ্ছিল। ঘরে সবাই কাঁদছিল। সুনিতা দেবী, রমেশ কাকা, ডক্টর আশা, এমনকি ভিড়ে দাঁড়িয়ে থাকা অপরিচিত লোকগুলো। রাজীব মালহোত্রা এখন মেঝেতে হাঁটু গেড়ে বসেছিলেন, হাত জোড় করে তার ভাইজির কাছে ক্ষমা প্রার্থনা করছিলেন। মীরা তিজোরিকে নিজের বুকে চেপে ধরল, চোখ বন্ধ করে গভীর শ্বাস নিল। যখন সে চোখ খুলল, তাতে একটি নতুন পরিপক্কতা ছিল, একটি নতুন উদ্দেশ্য ছিল। চাচাজি, মীরা রাজীবকে সম্বোধন করল। এই প্রথমবার সে তাকে এই নামে ডাকল। আমি আপনাকে ক্ষমা করছি। মা বলেছেন ক্ষমা আমাকে স্বাধীন করবে, তাই আমি এই বোঝা বহন করতে চাই না। কিন্তু মনে রাখবেন, ক্ষমার মানে এই নয় যে যা হয়েছে তা ঠিক ছিল। এর মানে শুধু এটাই যে আমি আমার হৃদয়কে ঘৃণা দিয়ে ভরতে চাই না। রাজীব মাথা তুললেন। তার মুখে অবিশ্বাস ছিল যে এত ছোট একটি মেয়ে কিভাবে এত বড় কথা বলতে পারে। মীরা, শোনা। তার কণ্ঠস্বর ভেঙে যাচ্ছিল। আমি তোমার কাছে ঋণী, যা তুমি আমাকে দিয়েছ। এই ক্ষমা, এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। ডাক্তার আশা এগিয়ে এলেন, মীরার হাত ধরলেন। তোমার মা তোমার জন্য গর্বিত হতেন মীরা। তুমি আজ সেই শিক্ষা দিয়েছ যা আমরা বড়রা ভুলে গিয়েছিলাম। ক্ষমা করার দুর্বলতা নয়, বরং সবচেয়ে বড় শক্তি। রাজীব দাঁড়ালেন, নিজের চোখের জল মুছে। মীরা, আমি প্রতিশ্রুতি দিচ্ছি। তিনি বললেন, এখন তার কণ্ঠে দৃঢ়তা ছিল, আমি এই অনাথাশ্রমকে শুধু বাঁচাবো না, বরং এটিকে অনন্যা মেমোরিয়াল চিলড্রেন সেন্টার বানাবো। এখানে প্রতিটি শিশু সেই ভালোবাসা এবং সুরক্ষা পাবে যা আমি আমার বোন এবং আমার ভাইজিকে দিতে পারিনি। এবং তোমার শিক্ষা, তোমার ভবিষ্যৎ, আমি এর দায়িত্ব নেব। এর কারণ এটা আমার কর্তব্য নয়, বরং এই কারণে যে আমি আমার ভুলগুলো শুধরে নিতে চাই। ভিড়ের মধ্যে থেকে করতালি বাজতে লাগল। লোকেরা একে অপরকে জড়িয়ে ধরছিল, আনন্দ এবং স্বস্তির চড়াচ্ছিল। রমেশ কাকা মীরাকে জড়িয়ে ধরলেন। তোমার মা ঠিকই বলতেন। তোমার মধ্যে কিছু বিশেষ আছে সোনা। তুমি আজ আমাদের সবাইকে একটি শিক্ষা দিলে। সুনিতা দেবী ঘোষণা করলেন, আজ থেকে এই অনাথাশ্রম শুধু ঘর থাকবে না, বরং এটি আশার কেন্দ্র হয়ে উঠবে। হবে প্রতিটির জন্য যে নিজের পরিচয় খুঁজছে, প্রতিটি ব্যক্তির জন্য যে ক্ষমা চায়, ভালোবাসার প্রতীক। কিছু সপ্তাহ পর আশ্রমে বড় পরিবর্তন আসতে শুরু করল। রাজীব তার প্রতিশ্রুতি রাখলেন। ইমানতের মেরামত হল, নতুন কক্ষ তৈরি হল, পড়াশোনার সুবিধা এলো। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তনটি ছিল প্রধান হলে, যেখানে সেই তিজোরি দাঁড়িয়েছিল, এখন সেখানে অনন্যার একটি সুন্দর ছবি লাগানো হয়েছে। তার নিচে লেখা ছিল অনন্যা মালহোত্রা, একজন মা যিনি ভালোবাসাকে হার মানতে দেননি। আর সেই তিজুরিটিকে সরানো হয়নি, বরং সেটিকে একটি স্মৃতিস্মারক হিসাবে রাখা হলো, একটি মনে করিয়ে দেওয়ার জন্য যে সত্য যতই দেরিতে আসুক, তা আসে অবশ্যই। একই দৃঢ়তা, সেই একই করুণা। এক সন্ধ্যায় যখন সূর্য ডুবছিল এবং অনাথাশ্রমের ছাদ সোনালি আলোয় স্নান করছিল, মীরা সেই তিজরির কাছে দাঁড়িয়েছিল। সে তার হাত তার ঠান্ডা পৃষ্ঠে রাখল, সেই হাত যার তালুতে সে চিহ্ন ছিল, সেই চিহ্ন যা তাকে তার পরিচয়ের সাথে যুক্ত করত। ধন্যবাদ মা। সে ধীরে ধীরে বলল, আপনি শুধু আমাকে জীবন দেননি, আপনি আমাকে এই শিক্ষা দিয়েছেন যে আসল শক্তি ভালোবাসায় আছে, ক্ষমায় আছে এবং নিজেকে জানার মধ্যে আছে। তিজরিয়া চড়াচ্ছিল। রমেশ কাকা মীরাকে জড়িয়ে ধরলেন। তোমার মা ঠিকই বলতেন। তোমার মধ্যে কিছু বিশেষ আছে সোনা। তুমি আজ আমাদের সবাইকে একটি শিক্ষা দিলে। সুনিতা দেবী ঘোষণা করলেন, আজ থেকে এই অনাথাশ্রম শুধু ঘর থাকবে না, বরং এটি আশার কেন্দ্র হয়ে উঠবে।